ভারতের এক আন্ডার কভার এজেন্ট বৃষ্টি নিজের নাম পরিচয় গোপন করে পাকিস্তানে যায় একটা সিক্রেট মিশনে। ভারতকে চিরতরে ধ্বংস করতে পাকিস্তানিরা তৈরি করছিল এক ভয়ঙ্কর নিউক্লিয়ার বম। তাদের সেই প্ল্যানকেই ভেস্তে দিতে এজেন্ট বৃষ্টি আপ্রাণ চেষ্টা করতে থাকে। এমনকি সব ধরনের গোপন তথ্য হাসিল করার জন্য সে তো কর্নেল আশফাকের সাথেও ঘনিষ্ঠ হতে বাধ্য হয়, যে ছিল ওই নিউক্লিয়ার প্রজেক্টের মেইন কালপ্রিট। তবে শেষ পর্যন্ত বৃষ্টি কি পারবে তার মিশনে সাকসেসফুল হতে, নাকি ধরা পড়ে যাবে ওই কর্নেলের হাতে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প সালাকারে। গল্প শুরু হয় 2025 পাকিস্তানের একটা শহরে। পাকিস্তানি আর্মি অফিসার আশফাক আসে একজন লোকের সাথে দেখা করতে। লোকটা আশফাককে বলে দেখা করার জন্য কবরস্থান ভালো জায়গা। আশফাক তখন বলে মৃত্যু হচ্ছে সুন্দর রিমাইন্ডার, একজন মানুষের জীবন কতটা মূল্যবান তা মনে করানোর জন্য। তখন লোকটা আশফাককে প্রজেক্ট কাহুতার ফাইল দেয় আর বলে আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি, তোমার কাছে রাখো, সেফ থাকবে। কারণ আমি আর কাউকেই ভরসা করতে পারি না। আমি যদিও পাকিস্তানে এমনিতে আসি না, কিন্তু তুমি জোর করলে তাই আসলাম, না হলে আমি এদিকে পাও রাখতাম না। তাছাড়া এরকম একটা ডেঞ্জারাস জিনিস নিজ হাতে এসে দেওয়াটাও আমি ঠিক মনে করেছি। অন্য কারো হাতে দিলে ব্যাপারটা লিক হতে পারত। আর আমি আজ 6টার ফ্লাইটেই ব্যাক করব। এবার এসব কথা বলার এক পর্যায়ে আশফাক এই লোকটাকে মেরেই ফেলে। সেখান থেকেই সে চলে আসে নিজের বাড়িতে যেন কিছুই হয়নি। দেখা যায় তার একটা ছেলে আছে, তার নাম জোরাওয়ার। আর জোরাওয়ারকে পড়ায় মারিয়াম নামের একটা মেয়ে। এই আশফাকের আবার অবৈধ সম্পর্ক আছে মারিয়ামের সাথে। যাক, এরপরই দেখা যায় সে জোরাওয়ারকে বলে মাত্র 6 মাসে তুমি ফিজিক্সে এত ভালো হয়ে গেলে কিভাবে? জোরাওয়ার বলে কেন, সব এই মারিয়াম ম্যাডামেরই ক্রেডিট, তিনি না থাকলে কখনোই সম্ভব হতো না, তার জন্যই তো আমার এত প্রোগ্রেস হয়েছে। আশফাক বলে হ্যাঁ সেটা তো ঠিক, মারিয়াম ম্যাডাম যেমন সুন্দরী তেমন পড়ালেখাতেও ভালো, উনি পড়াতেও ভালো পারেন। তারপরে জোরাওয়ার বাবার সাথে কথা বলা শেষ করে বাইরে চলে যায় খেলতে। আর মারিয়াম তখন আশফাকের সাথে ঘনিষ্ঠ হয়। আশফাক মারিয়ামকে বলে আমাদের পলিটিক্সে বিয়ে হয় চুক্তির জন্য, কিন্তু আমার কপাল একটা, এমন একজন বউ পেয়েছি যা না আছে গুণ না আছে রূপ। মারিয়াম তখন বলে আপনি ভেঙে পড়বেন না, আপনি তো এবাড়ির কর্তা, আপনার কথা সবাই মান্য করে। জোরাওয়ার কত ভালোবাসে আপনাকে। আশফাক তখন জিজ্ঞেস করে আর তুমি? মারিয়াম বলে হ্যাঁ, আমি তো সীমাহীন ভালোবাসি আপনাকে। তখনই দেখা যায় বাইরে একজন অফিসার আশফাককে ডেকে আনে। এবার এই সুযোগে মারিয়াম তার কাজে লেগে পড়ে। আসলে এই মারিয়াম হচ্ছে ইন্ডিয়ান সিক্রেট এজেন্ট। সে ইনফরমেশন কালেক্ট করে সেগুলো তার অফিসে পাঠায়। মারিয়াম বিশেষ করে একটা চশমা ইউজ করে। এরপর সে টেকনিক খাটিয়ে লক আনলক করে সেই প্রজেক্ট ফাইলটা বের করে এবং সেগুলোর ছবি চশমার মাধ্যমে পাঠিয়ে দেয়। এই ইনফরমেশনগুলো পায় র এর অফিসাররা। তারা এই সব ইনফরমেশন কালেক্ট করে এনে দেয় র চিফ পারেশকে আর বলে স্যার এটা একটু দেখুন, ব্যাপারটা খুবই আর্জেন্ট। পারেশ বলে এটা কোথা থেকে এসেছে? অফিসার জানায় এটা পাকিস্তান থেকে এজেন্ট মারিয়াম পাঠিয়েছে স্যার। আর এরকম অনেকটা সিমিলার রিপোর্ট আমাদের আর্কাইভেও আছে 1978 সালের। তবে রিপোর্টগুলোর অ্যাক্সেস আপনাকে দেওয়া হচ্ছে না, ডিনাইড করা। পারেশে কথা শুনে অবাক হয় আর বলে মানে আমি পাচ্ছি না, আমাকে কে অ্যাক্সেস দিচ্ছে না? আমি একজন র চিফ। অফিসার বলে স্যার আপনাকে আপডেট দুজন ব্যক্তি করতে পারে, স্বয়ং প্রাইম মিনিস্টার। আর এতটুক বলার পরই পারেশ বলতে থাকে আর সে, এবার সেটাকে তা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। এখানে কথাবার্তা শেষে পারেশ সোজা চলে আসে তার সাথে দেখা করতে নিউ দিল্লি। এই সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। পারেশ তখন এসেই বলে স্যার সরি এই সময় আপনার বাড়ি আসার জন্য। অ্যাডভাইজার তখন বলে তুমি এটা জানতে চাও যে আমি কেন অ্যাক্সেস ডিনাইড করেছি তাই না? এজন্যই তো এসেছো। আর কেন সেই রিপোর্টটা ক্লাসিফাইড ছিল? পারেশ বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছেন, আমি এসবই জানতে চাচ্ছি। অ্যাডভাইজার বলতে থাকে কারণ 1978 সালে সেই রিপোর্টটা আমি নিজে লিখেছিলাম, তো কিছু নিয়ে কি কোনো উদ্বেগ রয়েছে? পারেশ বলে হ্যাঁ স্যার, একটা সিক্রেট নিউক্লিয়ার ব্লুপ্রিন্ট এই লোকটার কাছে আছে। এই লোকটা হচ্ছে কর্নেল আশফাক, পাকিস্তান আর্মিতে এন্টি ইন্ডিয়া হার্ড লাইনার। আপনি কি তাকে চিনেন? আর স্যার গত 1 বছর ধরে আমার একটা আন্ডার কভার এজেন্ট তার সাথে ডিরেক্টলি ইনভলভড। এই রিপোর্টটা আমাকে সেই পাঠিয়েছে, এটা একদম অথেন্টিক একটা রিপোর্ট। তার আসল নাম বৃষ্টি চতুর্বেদী। স্যার আমি একটা জিনিসই বুঝতে পারছি না, আশফাক যদি তার টিমের আড়ালে লুকিয়ে অবৈধ নিউক্লিয়ার অস্ত্র বানাতে চায় তাহলে সে 2025 সালে এসে 1978 সালের ব্লুপ্রিন্ট কেন ইউজ করতে চাইছে? আর সেই ব্লুপ্রিন্টস আপনার লেখা রিপোর্টই ছিল স্যার। অ্যাডভাইজার অধীর তখন বলে এসব কিছুর কারণ হলো 1978 সালে আমার পোস্টিং ছিল পাকিস্তানে, এখান থেকে সময় চলে যায় 1978 সালে।
তখন জিয়া পরিকল্পনা করছিল নিউক্লিয়ার ইউজ করবে ইন্ডিয়ার বিরুদ্ধে। এই বিষয়ে মিস্টার মেহরা জানার পরই প্রাইম মিনিস্টারকে জানিয়ে দেয়। তখন মিস্টার মেহরা অধীরকে ডেকে আনে আর তাকে বলতে থাকে, দেখো অধীর, তোমার কাজ হবে একেবারে সিক্রেট এজেন্ট হয়ে পাকিস্তানে খোঁজ বের করা যে সেখানের কোথায় নিউক্লিয়ার বমটা আছে, আর সেটা জানার পর তার প্রোগ্রামিংটা অফ করে দেওয়া। তোমাকে যে করেই হোক মিশনটা সাকসেসফুল করতেই হবে, কারণ তোমাকে বাধা দিতে স্বৈরাচারী বসে থাকবে, কোনো কিছুতে পিছিয়ে আসলে চলবে না। অধীরও বলে, জি স্যার, আমি বুঝতে পারছি, আর আমি কথা দিচ্ছি ইন্ডিয়াকে সাকসেসফুল করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তবে আমি তো এই মিশন ইন্ডিয়া বসে করতে পারবো না। মিস্টার মেহরা বলে, আমি সেটা ভালো করেই জানি, তাই তোমাকে পাকিস্তান পাঠানোর আগে আমার ডিউটি এটা তোমাকে জানিয়ে রাখা যে যতবার আমার এজেন্ট পাকিস্তান গিয়েছে তারা কিন্তু কখনো আর ফিরে আসতে পারেনি, তাই আগে ভাগেই চিন্তা করে দেখো। অধীর বলে, ওকে স্যার, কোনো প্রবলেম নেই। বর্তমানে অ্যাডভাইজার অধীর বলে, আমি আন্ডার কভার ছিলাম, তবে আমার পোস্টিং ছিল রিয়েল। আমি জয়েন করি ইসলামাবাদ ইন্ডিয়ান এম্বাসিতে। আমার বসও জানতো না আমি পাকিস্তানে আসলে কি করতে এসেছি। সবাই আমাকে তখন তাদেরই একজন মনে করত। দৃশ্য আসে ইসলামাবাদে সেই সময়ে যখন অধীরের পোস্টিং হয়। অধীরের ভরত নামে একটা ছেলে আছে, আর ভরতকে আজ স্কুল থেকে আনতে অধীর আসে। ভরত তখন বলে, কি বাবা, আমার নাম ভরত রেখে ভর্তি করিয়েছ ইসলামাবাদে? সবাই আমাকে নিয়ে মজা করে। কে বলো তো ইন্ডিয়া থেকে পোস্টিং নিয়ে পাকিস্তানে আসে? আমি একমাত্র তোমাকেই দেখলাম। তখন সেখানে আফগানিস্তানের লোকেরা চলে আসে আর পাকিস্তানের অফিসারদের সাথে গোলাগুলি শুরু করে দেয়। বাচ্চারা তো ভয় পেয়ে পালাতে শুরু করে, কারণ মাত্রই স্কুল ছুটি হলো। এর মধ্যেই তারা চলে এসেছে। অধীর যেহেতু একজন অফিসার, তাই সে এসব দেখে নিজেকে চুপচাপ রাখতে পারে না। একটা বাচ্চাকে বাঁচাতে অধীর এই গোলাগুলির মধ্যেই ছুটে চলে যায় আর তাকে গাড়ি থেকে বের করে একটা সেফ জায়গায় নিয়ে আসে। এইসব করতে গিয়েই একটা গুলি হঠাৎই অধীরের হাত ছুঁয়ে চলে যায়। অধীরকে তখন তার বস বলে, এসব কি করেছো তুমি? এটা কিন্তু তোমার জন্য মোটেও ভালো কাজ হয়নি। তুমি আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে চলে আসলে ইন্ডিয়ার নামই সবার আগে আসবে, তাই বন্ধ করে দাও নিজের অফিসারগিরি, বুঝলে? এত সাহায্য কাউকে করতে যেতে হবে না। তখনই জ্যোতি আসে আর বলে, স্যার, আমরা একটা সমস্যাতে পড়ে গিয়েছি। পাকিস্তানের প্রেসিডেন্ট এসেছে দেখা করতে। তখনই আসে প্রেসিডেন্ট জিয়া। জিয়া এসে অধীরকে বলে, আমি ইন্ডিয়ার সাহসী অফিসারকে দেখতে এসেছি যে তার জীবন ঝুঁকিতে রেখেও পাকিস্তানের ভবিষ্যৎ রক্ষা করেছে, একটা বাচ্চার জীবন বাঁচিয়েছে। অধীর তখন বলে, সরি স্যার, আমি বুঝতে পারছি না। জিয়া বলে, যেই বাচ্চাটার জীবন আপনি বাঁচিয়েছেন সে কোনো সাধারণ বাচ্চা নয়, সে অফিসার জিয়ার একমাত্র নাতি। তাই আজ রাতে আপনার জন্য ডিনারের ইনভিটেশন থাকলো, তাও আমার বাড়িতে। আর হ্যাঁ, অবশ্যই আপনার রাজকুমার ভরতকেও সাথে নিয়েই আসবেন, ঠিক রাত 8টায়। একথা বলেই জিয়া সেখান থেকে চলে যায়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় অধীর তার ছেলে ভরতকে নিয়ে আসে জিয়ার বাড়ি। জিয়ার ছেলে আমাল এবং তার স্ত্রী স্বাগত জানায় অধীরকে। জিয়া এসে এরপর অধীরকে নিয়ে তাদের ফ্যামিলি ডিনারে বসে। ডিনার করতে করতে অনেক রকমের কথা হয়। কথা বলার এক পর্যায়ে জিয়া অধীরের প্রোফাইল চেক করে আর বলে, আপনি তো নিউক্লিয়ার সম্পর্কে খুব নলেজ রাখেন, আর ভারতে আপনার স্ত্রী আছে যে প্রেগনেন্ট। আপনি তো খুবই ভালো মানের একজন অফিসার, তাহলে আপনি এই সবকিছু ছেড়ে পাকিস্তানে কি করছেন? অধীর তখন বলে, আমি আসলে খারাপ বসদের পাল্লায় পড়েছি, তাই এখানে পোস্টিং হলো, না হলে কি আমি আর এখানে আসি নিজের জায়গা ছেড়ে? জিয়া বলে, হ্যাঁ, খুব খারাপ লাগলো শুনে। আপনার মতো যোগ্য অফিসারদের কোনো মূল্য নেই ভারতে, কিন্তু আপনি যদি আমাদের দেশে জন্ম নিতেন তাহলে আজ নতুন পাকিস্তান জন্মে অনেক সহযোগিতা করতে পারতেন। আফসোস। এরপরে তারা খাওয়া দাওয়া শেষ করে। অধীরও সেখান থেকে চলে যায়। তখন মহসিন নামের একজন জিয়াকে বলে, একটা কাফিরকে দাওয়াত দিলেন নিজের বাসায়, তাকে এক টেবিলে খাওয়ালেন কেন, জানতে পারি চাচা? জিয়া হেসে বলে, মহসিন, সে কাফির নয়, সে সত্যবাদী ভালো মানুষ। সে তার লক্ষ্যে স্থির আর এগিয়েও যাচ্ছে। কে বলতে পারে আগামী দিনে হতে পারে তার থেকে উপদেশ পাওয়া যাবে, আর তার মাধ্যমেই আমরা হয়তো ইন্ডিয়া সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো, আর সেই সব কিছু তাদের বিরুদ্ধে ইউজ করতে পারবো। তাই তার উপর নজর রাখো, কারণ জেনারেল জিয়া বন্ধুর থেকে বেশি শত্রুকে কাছে রাখে। এদিকে অধীর তার বাড়ি এসে কল করে মিস্টার মেহরাকে আর বলে, স্যার, গ্রহের পথ এক হয়েছে, রাহু আর কেতু এখন একসাথে আছে, অর্থাৎ জিয়ার কাছাকাছি জিয়ার নাতির মাধ্যমে অধীর পৌঁছে গেছে।
আর জিয়ার নাতির উপর সেই আক্রমণটা আসলে ইচ্ছাকৃতভাবে অধীরই করিয়েছিল। তারা তাদের প্ল্যান মতো বেশ ভালোভাবেই এগোচ্ছে। বর্তমানে অধীর পারেশকে বলে, সেই আক্রমণ করার পরিকল্পনাটা আমার উচিত হয়নি, আর এখন আমার সমস্যা হচ্ছে এই ব্লু প্রিন্টটা যার কাছে আছে তাকে নিয়ে। পারেশ তখন জিজ্ঞেস করে, কে? কর্নেল আশফাক। কিন্তু কেন স্যার? অধীর জানায় তার আসল নাম হচ্ছে আশফাকুল্লাহ জিয়া। আসলে 15 বছর বয়সে আশফাকের দাদার হঠাৎ মৃত্যুর পর সে তার নাম এবং পরিচয় সব বদলে ফেলে, এমনকি তার পূর্বপুরুষের ভিটে মাটিও ছেড়ে দেয়। এই আশফাকই হচ্ছে জিয়ার নাতি, আর সেই বাচ্চা ছেলেটা যাকে আমি নিজেই বাঁচিয়েছিলাম। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় অধীর তার পুরনো কিছু ছবি দেখছে, যেখানে জ্যোতি তাকে রাখি পরিয়ে দিচ্ছে। আর জ্যোতির নাতনিই হচ্ছে বৃষ্টি চতুর্বেদী, যে বর্তমানে মারিয়াম হয়ে সিক্রেট এজেন্ট রূপে আছে। অধীর তার পুরনো স্মৃতির পাতায় গিয়ে তখন বেশ ইমোশনাল হয়ে পড়ে। দৃশ্য আসে এবার 1978 সালে ইসলামাবাদে। জ্যোতির বাড়ি আসে অধীর। জ্যোতি তখন বলে, কি ব্যাপার, তোমাকে সত্যিই জিয়া বলেছে তার অ্যাডভাইজার হতে পারবে? অধীর বলে, হ্যাঁ। জ্যোতি বলতে থাকে, তাহলে এটা মজার বিষয় নয় অধীর, তুমি জানো তো আমাদের কত ইন্ডিয়ান স্পাই আছে? তারা জানতে পারলে কল করা শুরু করবে, তখন কি বলবে? সেই সময় কল আসে জ্যোতির মেয়ের। কথা বলা শেষেই অধীর বলে, কি ট্রান্সফার হয়ে যাবে? জ্যোতি বলে, কি বলছো তুমি? তুমি কি আমার কথা বুঝে ফেলেছো? অধীর বলে, হ্যাঁ। এরপর সে ভরতকে বলতে থাকে, ভরত, তোমার জ্যোতি চলে যাবে এখান থেকে। এ কথা শুনে ভরত বলতে থাকে, তাহলে আমাকে কে পড়াবে? আমাদের টিচার আছে একজন, মাথা খারাপ রেহমাত স্যার, যার কাছে কিচ্ছু বুঝি না। এই রেহমাতের নাম শুনেই অধীরের মনে পড়ে একটা ইনফরমেশন। সে আসার আগে রেহমাতের ব্যাপারে জানানো হয়। তাকে জেনারেল জিয়া করাচির নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে রিমুভ করে একজন টিচার বানিয়ে দেয়। তো এটা বুঝতে পেরেই অধীর কল করে মিস্টার সঞ্জীব মেহরার কাছে। সঞ্জীব বলে, আশফাককে বাঁচানোটা একটা মাস্টার স্ট্রোক ছিল। অধীর বলে, জানি না স্যার, তবে তারা যেভাবে গুলি ছুড়ে যাচ্ছিল এতে সত্যিই বাচ্চার গুলি লাগতে পারত। আর এই অ্যাটাকের পর জিয়া হাই অ্যালার্ট হয়ে আছে স্যার। সঞ্জীব বলে, সেই জন্যই তো অধীর জিয়ার সন্দেহ আউট অফ কন্ট্রোল হওয়ার আগে তোমাকে খুঁজে বের করতে হবে বোমটা কোথায় তৈরি হচ্ছে, কারণ আমার কাছে যা ইনফরমেশন আছে তাতে এতটুকু নিশ্চিত সেই বম করাচি, ইসলামাবাদ আর চাশমাতে তৈরি হচ্ছে না, অন্য কোথাও হচ্ছে। এসব শুনে অধীর বলে, ওকে স্যার, আমি সেই অনুযায়ী কাজ করব। সঞ্জীবও তাকে বলে, যত উপায় আছে সব ইউজ করে হলেও এটা বের করো যে জিয়ার টপ সিক্রেট নিউক্লিয়ার রিয়েক্টর কোথায় আছে। অধীর বলে, ওকে স্যার। এরপরই সে তার কাজে লেগে পড়ে। এদিকে নিউক্লিয়ার সায়েন্টিস্ট রেহমাত স্যারকে দেখা যায়। সে তার ক্লাস শেষে বাইরে আসে। রেহমাত তখন দেখে যে তার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তখনই সেখানে অধীর আসে একজন লন্ডন ফেরত লোক হিসেবে। এসেই সে তার চাকাটা ঠিক করে দেয়। রেহমাত তখন অধীরের কাছে ব্যান হওয়া বই দেখে বলে, এটা পাকিস্তানে ব্যান, কেউ দেখলে খবর আছে তোমার। অধীর জিজ্ঞেস করে, কিন্তু কেন? আমি তো কিছুই জানি না, আমি এতদিন লন্ডন ছিলাম। রেহমাত বলে, এরকম আরো অনেক কিছু এখন পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটা জিয়ার দেশ, জিয়ার একার দেশ। এখানে আমাদের মতো সাধারণ মানুষের কোনো দাম নেই। তারপরই রেহমাত আর অধীর একটা জায়গায় বসে কথা বলতে। রেহমাত বলে, জিয়া একদিকে মানুষকে কুরআন পড়াচ্ছে, আরেকদিকে সে মানুষকে মারারই অস্ত্র তৈরি করছে। অধীর বলে, কি বলছেন কি? রেহমাত বলতে থাকে, যবে থেকে প্রথম ইন্ডিয়া নিউক্লিয়ার টেস্ট করেছে তবে থেকেই জিয়া পাগল হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সে বোম বানাতে চায়। তাই সে পাকিস্তানের বড় নিউক্লিয়ার সায়েন্টিস্টের কথাও শুনলেন না, তাকে কোণঠাসা করে বের করে দিলেন। আমি নিজের কথাই বলছি আর কি। আমি এখানে বসে বসে মদ খেয়ে যাচ্ছি, আর ওখানে জিয়া ইন্ডিয়াকে শেষ করার পরিকল্পনা করে ফেলেছে। সে মিসাইল ইউরেনিয়াম বানিয়ে ফেলেছে। অধীর বলে, সেটা আবার কি? রেহমাত জানায়, সেটা হচ্ছে নিউক্লিয়ার বম বানানোর শেষ পর্যায়ে। এরপর তো শুধু বোম ফুটবে আর মানুষ মরবে, দেশ ধ্বংস হবে। অধীর বলে, তার মানে আপনি জানেন সেটা কোথায় আছে? রেহমাত বলে, আমাকে তো সাইড করে দিয়েছিল। এ কথা শুনে অধীর হতাশ হয় আর বলে, ও তার মানে আপনিও কিছু জানেন না? আপনিও জানেন না জিয়ার টপ সিক্রেট লোকেশন? রেহমাত তখন বলে, আমাকে একবার বাধ্য হয়ে সেখানে নিয়েছিল। অধীর জিজ্ঞেস করে, কোথায় বলুন তো? রেহমাত তখন বেহুশ হওয়ার আগে শুধু বলে, কাহুতা। এবার অধীর তার বাড়ি এসে সেই কাহুতা নিয়ে ম্যাপ দেখছিল আর একটা হিসাব মেলানোর চেষ্টা করছিল। তখনই দরজায় বেল বাজায় মহসিন। মহসিনকে দেখে অধীর বলে, কি ব্যাপার এই সময় এখানে? কিছু হয়েছে কি?
মহসিন বলে আপনাকে প্রেসিডেন্ট যেতে বলেছেন। অধীর বলতে থাকে তো আমাকে এটা নিয়ে কল করলেই তো হতো, আমি চলে যেতাম, কষ্ট করে আসতে হলো কেন? মহসিন বলে হ্যাঁ হ্যাঁ জানি তো, চলুন এবার। অধীরের পর ভরতকে জ্যোতির কাছে রেখে চলে আসে জিয়ার বাড়ি। জিয়া অধীরকে বলে আপনার আসার অপেক্ষাতেই ছিলাম, দেখুন তো এই লোকটাকে চিনতে পারছেন কিনা। জিয়া তখন সেই কিলারকে ধরে যে আশফাককে মারতে এসেছিল। কিলারের অবস্থান শোচনীয় করে ফেলেছে সে, তাকে জীবিত রেখেই নখ উপড়ে ফেলেছে। অধীর বলে আমি তাকে চিনতে পারছি না। জিয়া বলে এটাই সে যে আমার নাতি আর আপনার উপর গুলি করেছিল। জিয়া এবার কিলারকে অধীরকে দেখায় আর বলে একে চিনতে পারছিস? এবার দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় অধীর কিলারের সাথে ডিল করেছে আফগানিস্তানের মানুষের মতো সেজেগুজে। তাই কিলার ভেবেছে এটা আফগানিস্তানের মুজাহিদ। কিলার বলে না, সে ছিল মুজাহিদ। জিয়া বলে না, সে ছিল ভারতীয় একজন, কারণ এই বন্দুকের গুলিগুলো ভারতের। এরপর সে অধীরকে বলতে থাকে আচ্ছা মিস্টার অধীর, আপনার ভারতীয় বন্ধুরা কিভাবে এটা ভুলে গেল যে আমিও একটা সময় ভারতীয় মিলিটারিতে ছিলাম? তাহলে আমি কি চিনব না এই গুলিগুলো কোথা থেকে এসেছে? আমি এমনকি এটাও জানি এই গুলিগুলো কোন ফ্যাক্টরিতে তৈরি হয়। তাই আমার চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ না। বর্তমানে অধীর পারেশকে বলে আচ্ছা ওই আশফাক ফান্ডিং কোথা থেকে পাচ্ছে? কারণ একটা নিউক্লিয়ার বম বানাতে ইউরেনিয়ামই তো লেগে যায় $1,000,000 আর পাকিস্তান তো নিজেরাই অর্থনৈতিক সমস্যাতে আছে। তাহলে এদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যদি কেউ তাদেরকে হেল্প না করে। এসব শুনে পারেশ বলে আপনি তো জানেন স্যার আইএসআই এর হাত কত লম্বা। অধীর তখন বলে তাহলে সেই হাতটাকেই কেটে ফেলতে হবে। যুদ্ধের সবচেয়ে বড় জিনিস জানো কি? যুদ্ধ না করেই শত্রুকে হারিয়ে ফেলা। পারেশ বলে আপনি কি করতে চাইছেন স্যার? অধীর বলে আমি তোমার এজেন্টের সাথে কথা বলতে চাইছি, আর আমি এই মিশনটাকে পার্সোনালি হ্যান্ডেল করব। আমি সব কমান্ড দিব। পারেশ বলে ওকে স্যার। পরদিন সকালেই বৃষ্টিকে কল করে পারেশ আর বলে যে ছবিগুলো পাঠিয়েছিলে সেগুলো হচ্ছে একটা নিউক্লিয়ার বমের ব্লুপ্রিন্ট। আমরা মনে করছি আশফাক একটা অবৈধ নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে চাইছে, আর এখন থেকে এই মিশনটা পরিচালনা করবে এনএসএ অধীর স্যার। অধীর তখন বৃষ্টিকে বলে তোমার এই মুহূর্তে একটাই কাজ, আশফাকের ফান্ডিং সোর্স খুঁজে বের করা। তুমি যদি তার সোর্স বের করে সেটা কাট করতে পারো তাহলে আমরা বমের জন্ম হওয়ার আগেই সেটার কাহিনী শেষ করতে পারবো। আর বৃষ্টি আমার থেকে ভালো কেউ জানে না যে কাজটা কতটা ঝুঁকিপূর্ণ, তাই সাবধানে থেকো। বৃষ্টিও বলে ওকে স্যার। এবার কল রাখার পরই অধীর পারেশকে বলে 24 ঘন্টার মধ্যে ওই এজেন্টের এক্সট্রাকশন প্ল্যান আমার চাই। ফান্ডিং কোথা থেকে আসছে সেটা জানতে পারলেই আমি তাকে এখান থেকে বের করে দিব। পারেশ বলে কিন্তু স্যার আমি কি জানতে পারি তার কারণ কি? আসলে গত 7 বছর ধরে আমাদের সবচেয়ে সাকসেসফুল এজেন্ট হচ্ছে এই বৃষ্টি। 9 মাস ধরে আশফাককে হ্যান্ডেল করছে। এখন মিশন কমপ্লিট হওয়ার আগে তাকে বের করাটা ঠিক হবে কি? আর আপনি তো বললেন সে ইতিমধ্যেই বিপদে আছে। তাহলে তখন অধীর বলে মারিয়াম ওরফে বৃষ্টি চতুর্বেদী, সে শুধু আমার কাছে একজন এজেন্টই নয় বরং সে জ্যোতি চতুর্বেদীর নাতনি। আর জ্যোতি আমার কলিগ ছিল সেই তখনকার সময়ে। আর এই হচ্ছে সেই জ্যোতি চতুর্বেদী যে আমার সাথে জেনারেল জিয়াকে বাধা দেওয়ার মিশনে যুক্ত ছিল। এখন তোমার কি মনে হয় কত সময় লাগবে আশফাকের এটা জানতে যে আসলে মারিয়ামের পরিচয় কি? এদিকে বৃষ্টিকে এসে আশফাক বলে চলো আমার সাথে একটা জায়গায় চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। বৃষ্টি বলে কিন্তু আমার তো স্কুলে এখন ক্লাস আছে, এখন কিভাবে যাব? আশফাক বলে সব বাদ, আগে আমার সাথে চলো। এবার বৃষ্টিকে নিয়ে আশফাক কাহুতার পথে যাচ্ছিল। বৃষ্টি বলে তুমি কি আমাকে কোনো বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছ? আশফাক বলে ধৈর্য ধরো, নিজেই দেখতে পাবে। তারপর আবারও বৃষ্টি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে সে? আশফাক বলে আমি তো বলেছি ধৈর্য ধরো, সারপ্রাইজ আছে। বৃষ্টি বলে না, আমি জানতে চাইছি, যদি আগে বলতে তাহলে আমি সেই অনুযায়ী তৈরি হতে পারতাম। আশফাক বলতে থাকে মারিয়াম তোমাকে এখন তৈরি হতে হবে পাকিস্তানের জন্য। বৃষ্টির কথা শুনে অবাক হয়ে বলে মানে পাকিস্তানের জন্য মানে কি? আশফাক বলে পাকিস্তানের প্রয়োজন হবে তুমি। বৃষ্টি বলে আমাকে প্রয়োজন হবে, কিন্তু আমি পাকিস্তানের জন্য কি করতে পারি? আশফাক উত্তরে বলে সেটা তুমি দেখতেই পাবে, ধৈর্য ধরো। এই বলেই সে গাড়ি থেকে বেরিয়ে আসে। এতটুকুই ভিডিওতে দেখা যায়, আর এতটুকু ভিডিওই পারেশের কাছে আছে, কারণ তারপর আর কিচ্ছু দেখা যায় না। পারেশ তখন অধীরকে বলে স্যার তারা শহর থেকে অনেক দূরে চলে গেছে। অধীর কথা শুনে বলে হ্যাঁ, আর আমরা জানিও না সেটা কোথায়। পারেশ বলে হ্যাঁ স্যার। অধীর বলতে থাকে এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমরা তাদেরকে খুব লাইটলি নিতে পারবো না, কারণ নৃশংসতা তাদের রক্তে আছে। আমি সেটা নিজের চোখে দেখেছি। সেই সময় দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেই রাতে জিয়া আশফাককে ডেকে বলে তোমার উপর যে আক্রমণ করেছিল এই হচ্ছে সেই লোক, চিন্তা করো না, তাকে রক্তাক্ত করা হয়েছে কারণ সে বেঈমান।
আর আমরা বেঈমানদের কি করি বলতো? ছোট্ট আশফাক বলে, হত্যা করে ফেলি। জিয়া বলে, হ্যাঁ, একদমই ঠিক বলেছ। এবার যাও, সেই কাজটা তুমি নিজের হাতে করো, কারণ সে তোমাকে মারার সাহস করেছিল। আশফাকের পর তার দাদার হাত থেকে অস্ত্র নেয় আর সেই লোকটাকে সেখানেই হত্যা করে। তার এরকম নৃশংসতা দেখে অধীর তো সাথে সাথে বমি করে ফেলে। অধীরকে তখন জিয়া বলে, তা আপনার কি মনে হয় অধীর বাবু, কেউ আমাদের ফ্যামিলিকে আক্রমণ করে আমাদের ভয় দেখাতে চাইছে? অধীর তখন চুপ থাকে। জিয়া বলে, যাই হোক, আমার ফ্যামিলির দিকে হাত বাড়িয়েছে যেহেতু একটা জবাব তো দিতেই হবে। আর দীপাবলিতে ইন্ডিয়া যাবেন? অধীর বলে, না না স্যার, যাব না। এই কথা শুনে জিয়া বলে, ভালো, কারণ আপনি পাকিস্তানে বেশি সুরক্ষিত থাকবেন। এরপরই অধীর কল করে সঞ্জীবকে আর বলে, স্যার, সে আমাকে সরাসরি দীপাবলির ব্যাপারে জিজ্ঞেস করেছে। আর জিয়া কোনো কারণ ছাড়া কখনোই কোনো কিছু জিজ্ঞেস করবে না। নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ রয়েছে। সঞ্জীব বলে, আফগানিস্তানি মুজাহিদ দল ইন্ডিয়ান বুলেট ইউজ করেছে, তাতে কি প্রমাণ হয়? এছাড়া তাদের কাছে শক্ত কোনো প্রমাণও নেই। আর সে বলেছে জবাব দিবে। এটার মাধ্যমে কি বুঝাতে চাইল? অধীর বলে, এর মাধ্যমে সে বুঝিয়েছে দীপাবলিতে নিউক্লিয়ার বম টেস্ট করবে তারা। আর যদি সেটা একবার সফল হয়ে যায় তাহলে কিন্তু তার 2 দিন লাগবে না ইন্ডিয়াতে হামলা করতে। সঞ্জীব এসব শুনে বলে, আর তুমি কিভাবে সেটা বলছো? কোন ভিত্তিতে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? অধীর বলে, আমার মন বলছে স্যার, আমি তার চোখে দেখেছি। সঞ্জীব বলে, তাহলে আমি গিয়ে প্রাইম মিনিস্টারকে এটা বলবো যে আমাদেরকে এখন নিউক্লিয়ার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আর এসব আমি কিসের উপর ভিত্তি করে বলবো? তোমার ওই ইনস্টিংক্টের উপর? অধীর বলে, স্যার, এই মুহূর্তে আপনার কাছে আমার ইনস্টিংক্টই একমাত্র ভরসা, তাই প্লিজ একটু ভরসা করুন। এবার পরদিন অধীর একজন অফিসার সেজে চলে আসে কাহুতাতে, যেখানে জিয়া তার নিউক্লিয়ার ফ্যাক্টরি বানিয়েছে। সেই গ্রামের প্রধান নূর সেখানে প্রোটেস্ট করছিল। নূর সৈনিকদের বলে, না, আমরা আর কাজ করতে দিব না। তোমাদের এই ফ্যাক্টরিটা আমাদের গ্রামের পানিতে বিষ ছড়িয়ে দিয়েছে। বৃদ্ধরা, বাচ্চারা সবাই মারা যাচ্ছে। আমরা আর এই নারকীয় হত্যাযজ্ঞ হতে দিব না। সবারই প্রাণের একটা মূল্য রয়েছে। আমরা আর কাজ করতে দিব না এখানে তোমাদের। অধীর তখন একটা দোকানিকে জিজ্ঞেস করে, চাচা, কি হয়েছে এখানে? এত ঝামেলা কিসের? দোকানি জানায়, আর বলো না বাবা, কি যে এই ফ্যাক্টরিতে তৈরি করে আমরা বুঝি না, তবে এখান থেকে বেরিয়ে আসা কেমিক্যাল পুরো পানিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার ফলে বাচ্চারা মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, বৃদ্ধরাও মরছে অসুস্থ হয়ে, এমনকি গ্রাম প্রধানের ছেলেটাও এই পানি খেয়েই মারা যায়। অধীর এই সব কিছু দেখে আর পরে সেখান থেকে চলে আসে। ওইদিকে জিয়া মহসিনকে বলে, আমাদের সাথে কে এই বিশ্বাসঘাতকতা করেছে সেটা আমি জানতে চাই, তাই তার মাথা কেটে আমার পায়ের সামনে রেখে দাও মহসিন। এবার মহসিন এসে একটা খবর পায় যে ইন্ডিয়ান অ্যাম্বাসির মধ্যেই সে তার সব প্রশ্নের উত্তর পাবে। এইদিকে অধীর সেই জায়গার আশেপাশের ছবি তুলছিল। সেখান থেকে দৃশ্য আসে বর্তমানে, যেখানে বৃষ্টি আশফাককে বলে, এটা কোন জায়গা? আশফাক জানায়, এটা আমার দাদার স্বপ্ন, সেই স্বপ্ন যা একজন ইন্ডিয়ান স্পাই শেষ করে দিয়েছিল। তবে আমি এখন সেই স্বপ্নটা পূরণ করব। তারপরই আশফাক গাড়ি থেকে নামে আর বৃষ্টিকে বলে, নিউক্লিয়ার প্ল্যান্টে তোমাকে স্বাগতম। বৃষ্টিও তখন সুযোগ বুঝে তার চশমাটা অন করে আর চারিদিকে একবার তাকিয়ে নেয়। এরপর বাড়ি এসে সে কল করে অধীরকে আর জানায়, চাইনিজরাই তাদেরকে ফান্ডিং দিচ্ছে স্যার, অপারেশন তাদের তৈরি স্যার। যখন এই আশফাক ইউরেনিয়াম পাবে তখনই সে বম তৈরি কমপ্লিট করে ফেলবে। তবে এখানেই শেষ নয়, আরো কিছু বলার আছে আপনাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বৃষ্টিকে আশফাক বলছে, সারপ্রাইজড হয়েছ যে কেন আমি হঠাৎ করে এই সবের মধ্যে তোমাকে জড়িয়ে ফেলছি? কারণ মারিয়াম, আমি এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম। আমাকে, আমার যোগ্যতাকে, আমার উদ্দেশ্যকে বুঝবে এমন কাউকেই আমি চাইছিলাম, যা আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি। তাই আজ থেকে তোমার উপর শুধু আমারই অধিকার থাকবে, কারণ তুমি হতে চলেছ আশফাকের দ্বিতীয় স্ত্রী। এবার বৃষ্টি অধীরকে বলে, স্যার, আমি এখন পরবর্তীতে কি করব? অধীর বলে, দেখো, ভয় পেও না, আমার কাছে একটা পরিকল্পনা আছে, সেই অনুযায়ী সবকিছু করতে হবে। তারপরই দেখা যায় বৃষ্টির বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। তবে তাদের এই বিয়েটা নিয়ে মোটেই খুশি নয় আশফাকের ছেলে, তাই সে ভেবেছে সে প্রতিশোধ নিবে। আশফাক বৃষ্টিকে বলে, আর মাত্র 3 দিন, এর মধ্যেই তুমি আমার বউ হয়ে যাবে, আমার এই বাড়ির রানী হবে, আমার গর্ব হবে। তুমি এক কাজ করো, তোমার মা বাবা ফ্যামিলিকে কল করো আর তাদেরকে বলো দুবাই থেকে এখানে চলে আসতে। বৃষ্টি তখন বলে, আসলে আমার মা বাবা আমাদের ব্যাপারে কিছুই জানে না, আমি নিজেই জানাইনি। আশফাক তখন বলে, কি বলছো, জানাওনি? বৃষ্টি বলে, না, আমি শুধু তাদের বলেছি আমি এখানে একজন বড় ব্যক্তির বাড়ি টিউশন করাই, এর বেশি বলা আমার জন্য ঠিক মনে হয়নি, তাই বলিনি।
আশফাকও এসব শুনে বলে, ঠিক করেছ, আমার ব্যাপারে কিছু বলনি, কিন্তু আমি তোমার মায়ের সামনে গিয়ে সরাসরি দেখা করলে উনি বুঝতে পারবেন আমি কেমন মানুষ। বৃষ্টি তখন বলে, দেখা করবেন মানে? আশফাক বলে, হ্যাঁ দেখা করব। তুমি ওনাকে কল করে বলো আগামী 10 তারিখ ইসলামাবাদের এয়ারপোর্টে আমি এবং আমার সৈনিকেরা ওনাদের স্বাগত জানাতে অপেক্ষা করব, তাই তাদেরকে যে আসতেই হবে। এসব শুনে তো বৃষ্টি বেশ চিন্তায় পড়ে যায়। সেদিন রাতেই সে অধীরের সাথে কথা বলে আর বলে, স্যার, আশফাক তো আমার মা বাবাকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে, আমার সেই ফ্যামিলির জন্য অপেক্ষা করছে যেই ফ্যামিলি বাস্তবে নেই। আমি এখন কি করব স্যার? বৃষ্টি আসলে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। অধীর তখন বলে, শান্ত হও, আমার কাছে আইডিয়া আছে। তুমি তাকে বলবে তোমার ফ্যামিলি 10 তারিখ পাকিস্তান ল্যান্ড করবে আর তুমি তাদের রিসিভ করতে যাবে, আর সেখান থেকে আমরা তোমাকে ইন্ডিয়া নিয়ে আসব, বুঝতে পারলে? বৃষ্টি বলে, স্যার, এইভাবে আমাকে নিতে পারবেন না, এত সহজ হবে না সবকিছু। আশফাক অনেক চালাক, তার লোকেরা আমার উপর 24 ঘন্টা নজর রাখছে। অধীর এসব শুনে বলে, চিন্তা করো না, আমিও ওয়াদা করছি 10 তারিখ তুমি নিজ দেশে ফিরবেই ফিরবে। তারপরই দেখা যায় অধীর মিটিং করে চাইনিজদের সাথে আর তাদেরকে বলে, আমার কাছে প্রমাণ আছে আপনারাই যে আশফাককে ফান্ডিং দিচ্ছেন অবৈধ নিউক্লিয়ার অস্ত্র তৈরিতে। আমি আপনাদেরকে শেষ সুযোগ দিচ্ছি নিজেদের সিদ্ধান্তকে সঠিক করে নেওয়ার। এখন ডিসিশন আপনাদের যে আপনারা কি করবেন। দেখা যায় অধীরের এই সুযোগটা চাইনিজরা গ্রহণ করে। পারেশ বলে, স্যার, এবার আমরা কি করব? অধীর বলে, এবার সময় এসেছে কথা রাখার, আমি পাকিস্তানে যাব। এরপরই দৃশ্য চলে আসে 1978 সালে ইসলামাবাদে। জ্যোতির রক্তাক্ত বডি নিয়ে হসপিটালে যাচ্ছে অধীর। তখন অধীরকে জ্যোতি বলে, দাদা, আমার মেয়ে আমার ফ্যামিলির খেয়াল রাখবে? অধীর বলে, হ্যাঁ রাখবো, আমি অবশ্যই রাখবো জ্যোতি। জ্যোতি তখন বলতে থাকে, আমাকে কথা দিন তাদেরকে আমার মতো করেই খেয়াল রাখবেন। অধীর বলে, হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমি তাদেরকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করে যাব, নিজের ফ্যামিলির মানুষ মনে করব। কিন্তু আমাকে এবার একবার বলো যে কে করেছে এসব, কে তোমাকে এত বাজেভাবে আক্রমণ করেছে? কি হলো বলো জ্যোতি। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় জ্যোতিকে তার বস বলে, তুমি সন্দেহজনক কাজ করছো, আমি ভাবছি ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে কি করছো? জিয়ার বিরুদ্ধে ইনফরমেশন নিয়ে? জ্যোতি বলে, স্যার, আমি দিল্লি ফিরে যাচ্ছি, তাই আপনার কোনো কথার কোনো জবাব আমি দিতে পারবো না, আর আমি বাধ্যও নই। আপনার কথা বলার থাকলে সেখানে বলে নিতে পারেন। এবার জ্যোতি তাকে ইগনোর করে চলে গেলে তার বস এক জায়গায় কল করে আর এই কথা লাগিয়ে দেয় জিয়ার কানে। জ্যোতিকে তখন মহসিন ফলো করে আর একটা সময় ধরেই ফেলে। এরপরই সে জ্যোতিকে নৃশংসভাবে মারধর করতে শুরু করে আর তাকে বলে, এটা ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নয় যে আমরা সব সময় হারতে থাকবো। আমরা হচ্ছি আইএসআই আর আমরা কখনো হারতে শিখিনি। এরপর জ্যোতি হসপিটালে এসে অধীরকে বলে, দাদা, আমি যে ইন্ডিয়ান স্পাই সেটা তারা জানতে পেরে গিয়েছিল, তাই আমার এই অবস্থা করেছে, কিন্তু আপনি আন্ডার কভার আর আপনার ব্যাপারে তারা এখনো কিছুই জানতে পারেনি, তাই আপনি আপাতত সেফ আছেন দাদা। অধীর তখন জ্যোতিকে বারবার সরি বলছিল আর তখনই জ্যোতি সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অধীরের এতে খুব খারাপ লাগে। এরপর সে চলে আসে বন্দুক নিয়ে মহসিনের বাড়ি। মহসিন তখন জিজ্ঞেস করে, আমার ফ্যামিলি কোথায়? অধীর জানায়, বেঁচে আছে, তবে আমি বেঁধে রেখেছি। শেষ বিদায় জানাতে চাও? তোমার জন্য যদি তার মেয়ে আর স্বামীকে শেষ বিদায়টাও জানাতে পারেনি, তাই তুমিও পাবে না সেই সুযোগ। মহসিন বলে, যুদ্ধেরও কিছু নিয়ম থাকে। অধীর বলতে থাকে, হ্যাঁ, আর সেই নিয়ম তুমি ভেঙে দিয়েছ। তুমি জ্যোতিকে এইভাবে মেরেছ যে তার মেয়ে আজীবন ভাববে কি হয়েছে তার মায়ের, আর জ্যোতির স্বামী আজীবন ভাববে কেন তাকে এত নৃশংসভাবে হত্যা করা হলো, কি দোষ ছিল তার। তখনই মহসিন টেবিল তুলে মারে অধীরের দিকে আর বলে, তুই সে চোর, তুই ইন্ডিয়ার হয়ে চুরি করতে এসেছিস, আমি তোকে ছাড়বো না আজ, তোর প্রাণ নিয়ে তবেই শান্তি পাবো। এই বলে দুজনই মারামারি শুরু করে আর এক পর্যায়ে মহসিনকে খুব বাজেভাবে হত্যা করে অধীর। দৃশ্য চলে যায় পরদিন। মহসিনের এই অবস্থা দেখে জিয়া খুবই রেগে যায় আর জানতে চায় কে এই কাজ করেছে, কার এত বড় সাহস হলো মহসিনের গায়ে হাত তোলার, তার প্রাণ কেড়ে নেওয়ার। সে বলতে থাকে, আমি জানতে চাই কে সে। সবাই তখন মাথা নত করে চুপ করে থাকে, কারণ তাদের কারো কাছেই এর কোনো সঠিক উত্তর নেই। তারা কি বা উত্তর দিবে?
অধীর পরে জ্যোতিকে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করে। তারপর সে আসে নূরের কাছে। নূর তার ছেলের কবরের পাশে বসে কাঁদছিল আর বলছিল, আমাকেও তোমার কাছে নিয়ে নাও, খোদাকে বলো আমাকে নিয়ে যেতে, আমার আর ভালো লাগছে না। সেই সময় অধীর এসে বলে, যখন গ্রাম প্রধান সকাল সকাল ড্রিঙ্কস করে তার মানে সমস্যাটা খুবই গভীর। নূর তখন জিজ্ঞেস করে, তুমি কে, আমাকে এভাবে বলছো কেন? অধীর বলে, আপনার ছেলে পানির জন্য মারা গিয়েছে তাই না? কারণ সেই ফ্যাক্টরি থেকে আসা কেমিক্যাল পানিকে বিষাক্ত করে ফেলে, তাই তো? আমাদের টিম এসব ফ্যাক্টরির বিরুদ্ধেই কাজ করছে, যারা অবৈধভাবে এরকম গ্রামগুলোতে বিষ ছড়িয়ে যাচ্ছে, তাই আমরা তাদেরকে আটকাবো। নূর এসব শুনে উঠে বলে, আরে তোমরা কিচ্ছু করতে পারবে না, তোমার মতো কত এসেছে আর গেছে, কিন্তু কিছুই পরিবর্তন হবে না। আর হয়নি, ওই ফ্যাক্টরিও চলবে, পানিও বিষাক্ত হবে, আর মানুষও মরতে থাকবে। অধীর বলে, আমরা এখন সেই পানি দিয়েই তাদেরকে আটকাবো, বিশ্বাস করুন, আমরা পানি দিয়েই তাদেরকে আটকাবো, আর একটা প্রতিশোধ সবার কপালেই থাকে। অধীরের এই কথাগুলো শুনে একেবারেই কনভিন্স হয়ে যায় নূর। অধীরের পর সঞ্জীবকে কল করে, যে পানি দিয়ে কিভাবে নিউক্লিয়ার বমকে শেষ করবে সেই আইডিয়া বলে। অধীরের কথা হচ্ছে, যে পানি জিয়া ইউজ করে নিউক্লিয়ার বম রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখে, সেই পানিতেই অধীর কেমিক্যাল মিক্স করে দিবে, যাতে করে এই কেমিক্যাল রিঅ্যাক্টরকে ঠান্ডা হতে না দেয়। সঞ্জীব তো এই থিওরিতে রাজিই হচ্ছিল না, কিন্তু যখন নিউক্লিয়ার ডক্টর কথা বলে আর জানায় যে এভাবেই বিনা গুলিতেও যুদ্ধে জয়ী হওয়া সম্ভব, তখনই সঞ্জীব রাজি হয় অধীরের কথায়। আর পানির আইডিয়াটা সফল করতে অধীরও লেগে পড়ে পুরো দমে। পরদিন দেখা যায় নূরকে নিয়ে অধীর সব কাজ শুরু করে। সে আর নূর অফিসার সেজে চলে আসে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ঢুকতে। অধীর পানির ট্যাঙ্কি নিয়ে আসে একটু লেটে, যাতে করে লেটে আনার কারণে অফিসাররা তাদের মুখের দিকে বেশি খেয়াল না করে। এটা নিয়ে চিন্তায় থাকে যে কেন তারা লেটে এসেছে। তবে এবার নূর ভয় পেয়ে যায় যে যদি তাদেরকে ধরে ফেলে কেউ, তখন কি হবে। অধীর বলে, একটু শান্ত হয়ে থাকো, কিচ্ছু হবে না, আমার উপর বিশ্বাস রাখো। তারপর দেখা যায় অধীরের আইডিয়া মতোই সব কিছু হয়। তারা তাদের ফেস চেক না করেই তাড়াহুড়ো করে ভেতরে আসতে বলে। অধীর আর নূর তখন গাড়ি নিয়ে নিউক্লিয়ার প্ল্যান্টে ঢুকে পড়ে। এখানে আসার পর সেই কেমিক্যাল মিক্স করা পানিটাই ইউজ করা হয়। দেখা যায় জিয়া আর তার ডক্টররা তো আজ অনেক খুশি, কারণ তাদের রিসার্চ সফল হচ্ছে। জিয়াকে তো শুভেচ্ছাও জানিয়েছে অনেকে। এদিকে অধীর তার ডক্টরের কথা অনুযায়ী কাজ করছিল। সে বলেছে, যখন নিউক্লিয়ার বম এই পানির সংস্পর্শে আসবে তখন কিন্তু সেটা টাইম বমে পরিণত হবে। সেখান থেকে বেঁচে পালানোর সময় পাবে মাত্র 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে যদি সেফ জায়গায় তারা না যেতে পারে, তাহলে এটা হয়ে যাবে একটা আত্মঘাতী মিশন, কারণ এটা বড় সড়ো ব্লাস্ট হবে আর কেউ বাঁচতে পারবে না সেখানে। তাই যাই করবে তাকে সাবধানে করতে হবে। এদিকে ডক্টররা বলে, জনাব, কুলিং ওয়াটারের তাপমাত্রা কমার বদলে উল্টো বেড়ে যাচ্ছে, ব্যাপারটা খুবই অস্বাভাবিক। আরেকজন ডক্টর জিজ্ঞেস করে, কি, এটা কিভাবে সম্ভব, আরেকবার চেক করুন তো। ডক্টর বলে, জনাব, করেছি, আমি দুইবার চেক করেছি, 150 থেকে এখন 600-তে তাপমাত্রা পৌঁছে গেছে। এবার সব ডক্টরের মধ্যে তো চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা বুঝতে পারছিল না পানিতে কি হচ্ছে। তাপমাত্রা হুড় হুড় করে বাড়ছিল, বাড়তে বাড়তে 800 হয়ে যায়। এদিকে অধীর আর নূর চুপচাপ সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে, কারো কোনো কথাই কানে দেয় না। ডক্টর আয়ুব বলছিল পানিতে কিছু মিশিয়ে দিয়েছে কেউ, তাই পানির কালার সবুজ হয়ে গেছে। এটাকে যে করেই হোক আটকাতে হবে, কিন্তু কিভাবে? জিয়া তখন অস্থির হয়ে বলে, কি বলছেন, কি হয়েছে, কে কি মিলিয়েছে? এবার এই সব কথা বলার মাঝেই বিশাল বড় ব্লাস্ট হয় আর সব কিছু নড়ে ওঠে। জিয়া কোনো মতে বেঁচে বাইরে আসে। এদিকে অধীর আর নূরও বেঁচে যায়। তারা এরপর তাদের এখানের পোশাকটা সেখানেই জ্বালিয়ে ফেলে, যেন তাদেরকে কেউ সন্দেহ না করতে পারে। অধীর নূরকে বলে, আজকের পর থেকে এই জায়গাটা সম্পূর্ণভাবে বিষমুক্ত হয়ে গেল নূর সাহেব। নূর তো খুশিতে কৃতজ্ঞতা থেকে অধীরের হাত ধরে শুকরিয়া জানায়। অধীর বলে, আমার সাথে আর আপনার কখনো দেখা হবে না, তবে এই টাকাটা রেখে দিন, গ্রামের মানুষের কাজে আসবে। নূর বলে, তার মানে আপনি এনজিওর লোক নন? তাহলে কে আপনি? অধীর তখন বলে, আমি একজন ভালো প্রতিবেশী। এই বলেই সে চলে যায়। আর নূর তখন হেসে বলে, আমার ইন্ডিয়ার বন্ধু তুমি, আমি জানি সেটা। এদিকে জিয়া অধীরের ব্যাপারে জানতে পারে, তাই সে বলে ইন্ডিয়ান অ্যাম্বাসির সবাইকে নিয়ে আসতে। তার অফিসার জানায়, কিন্তু তারা তো দীপাবলির জন্য দিল্লি চলে গেছে, আপনি নিজেই ছুটি দিয়ে দিয়েছিলেন। এবার তো রেগে মেগে জিয়া ঘরের জিনিসপত্র ভাঙতে থাকে। টিভিতেও নিউজ হচ্ছিল জিয়ার অবৈধ নিউক্লিয়ার অস্ত্রর ব্যাপারে।
এখানে মানুষ মারা যাওয়ার কথাও উঠে আসে, আর এই সব কিছু প্রকাশ পেয়েছে ইন্ডিয়ান স্পাইয়ের মাধ্যমে। এই সব দেখে আরোই রেগে আগুন হয়ে যায় জিয়া। তার এই অবস্থা আশফাক দেখছিল আর নিজের মধ্যে প্রতিশোধ পুষে যাচ্ছিল। ঠিক তখন থেকে আশফাক তার দাদার স্বপ্ন পূরণ করার শপথ গ্রহণ করে। এবার দৃশ্য আসে বর্তমানে। আশফাক বৃষ্টিকে নিয়ে তার সাথে অফিসার সহ চলে আসে এয়ারপোর্টে। বৃষ্টি ছিল ভীষণ ভয়ের মধ্যে, দোটানায় যে কি হবে না হবে সে তো কিছুই বুঝতে পারছিল না। কিন্তু তারপরেও চলে এসেছে অধীরের কথা মতো। আশফাক বৃষ্টিকে বলে, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে মায়ের সাথে মিট করতে তুমি কতটা এক্সাইটেড। বৃষ্টি বলে, আমি আসলে ওয়াশরুমে যাব, 3 ঘন্টা ধরে জার্নি করেছি তো। আশফাক বলে, ঠিক আছে যাও। তার পেছনে আবার আশফাক সিকিউরিটিও পাঠিয়ে দেয়। বাথরুমে এসে বৃষ্টি কথা বলে অধীরের সাথে। অধীর বলে, তোমাকে এখান থেকে আরেকটা গেটে আসতে হবে। বৃষ্টি তখন জিজ্ঞেস করে কিভাবে। অধীর বলে, তোমার সামনে বোরখা পরা কিছু মহিলারা যাবে, তাদের সাথে মিশে চলে আসবে দ্রুত। এবার বৃষ্টিও বোরখা পরে আর এদের মধ্যেই মিশে যায়। ওইদিকে আশফাককে কল করে জানানো হয় চাইনিজরা রেসপন্স করছে না ফান্ডিং এর জন্য। আশফাকের তো এবার মাথা খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, কি বলছো কি, আবার ট্রাই করো আর দেখো রেসপন্স অবশ্যই করবে। তখনই বোরখা পরে বৃষ্টি বাইরে চলে যায়। আশফাক তখন বলে মারিয়ামকে আনতে, কিন্তু অফিসার গিয়ে দেখে সে তো সেখানে নেই। আশফাককে এসে জানায় মারিয়াম পালিয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না। আশফাক এই কথা জানার সাথে সাথে তাকে খুঁজতে শুরু করে। এদিকে বৃষ্টি বাইরে আসার পর কাবির নামের এক ছেলে বলে, আপনি এখন সাজিয়া আহমেদ আর আমি আপনার হাজবেন্ড কবির আহমেদ। একে আসলে অধীরই পাঠিয়েছে যেন তার হাজবেন্ড হয়ে কোনোভাবে ফ্লাইট ধরে আসতে পারে। বৃষ্টিও বুঝতে পারে আর তার কথা মতোই চলে যায় পাসপোর্ট দেখাতে। ওইদিকে আশফাক বলে সে বোরকা পরে পালাচ্ছে, তাই সব বোরকা পরা মহিলার চেহারা দেখে তার পর ছাড়বে। এবার বৃষ্টির সব চেকিং করার পর বৃষ্টি আর কাবির এসে দেখে অনেকটা দেরি হয়ে গেছে আসতে। ফ্লাইট চলে যাওয়ার মুহূর্ত এটা, দরজাও লক। বৃষ্টি আর কাবির তখন রিকোয়েস্ট করে বলে এটা ফ্যামিলি ইমার্জেন্সি, তাই তাদেরকে যেন ভেতরে যেতে দেওয়া হয়। পাইলটের সাথে কথা বলায় তাদের বর্ডার ক্রস করতে দেওয়া হয়। তখনই আসে আশফাক সব ফ্লাইট চেক করতে, আর চেক করে করে পেয়ে যায় বৃষ্টির নাম। তবে সেই সময় ফ্লাইট রানওয়েতে আছে, তাই সে ফ্লাইট আটকাতে কন্ট্রোল রুমে গিয়ে বন্দুক ধরে আর বলে এখনই বলো এই ফ্লাইটকে থামতে। কিন্তু তখন দেখা যায় এই ফ্লাইটের পাইলট তো স্বয়ং অধীর নিজেই। অধীর তখন বলে, এই যে আশফাক আমি বলছি, আর এই ফ্লাইট থামবে না, এটা টেক অফ করবে। এই বলেই অধীর টেক অফ করে আর বৃষ্টির ভয়টা অবশেষে কেটে যায়। আশফাক তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। তারপরই ফ্লাইট আকাশে থাকাকালীন অধীর এসে দেখে যায় বৃষ্টি কত শান্তিতে ঘুমাচ্ছে। অধীর তখন কাবিরকেও তার কাজের জন্য থ্যাঙ্কস বলে। এরপরই দেখা যায় সঞ্জীব অধীরকে ইন্ডিয়ার এত বড় মিশন কমপ্লিট করে আসার পর তার অনেক অনেক প্রশংসা করে, আর সেই সাথে তার পরবর্তী মিশন সম্পর্কেও বলে। অধীরও তখন বলে, আমি আমার দেশ রক্ষাতে সর্বদা প্রস্তুত স্যার। আর এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।